10 জন খেলছে ব্যাটিং এর সময় মেবি বলতে পারি। আচ্ছা, মানে চেন্নাই 10 জনই অন্য খেলছে। ট্র্যাকটায় যাবে যেখানে 250-র উপর রান হয়, হুম। ওদের কাছে ওটাই বেটার হচ্ছে আমার মতে। আমরা সঞ্জু স্যামসনকে আজকে প্রথমবার ক্যাপ্টেন হিসাবে দেখতে পেয়েছি ফর রাজস্থান রয়্যালস। কখন খেলা একদম। ছাড়তে হবে সেটা উনি আমাদের থেকে বেটার জানে। That's a good shot. Beautifully played down the ground. That's a lovely cover to straight drive. আজ চিপকে হারলো চেন্নাই আর চণ্ডীগড়ে হারলো পাঞ্জাব। আজকে দুটো টিম যারা অ্যাওয়ে ম্যাচ খেলতে এসেছিল, আজকে দুটো টিমই জিতেছে। তো চিপাকে চেন্নাই হেরে গেল, তার থেকে বড় আজকের হেডলাইন ফিনিশার ধোনি, মহেন্দ্র সিং ধোনি। এবার কি ফিনিশ করা উচিত? অমিত, আমি তোর কাছে আসবো। একটা ব্রিলিয়ান্ট ক্যারিয়ার, একটা ব্রিলিয়ান্ট মাইস্ট্রো, ক্রিকেটের একটা ওয়ান অফ দ্য মোস্ট সবচেয়ে নাম করা ফিনিশারদের মধ্যে একজন। কিন্তু আমার মনে হচ্ছে ক্যারিয়ারটা একটু এবার এক্সটেন্ড হচ্ছে। আইপিএল ক্যারিয়ারটা যদি দুটো সিজন আগে শেষ হয়ে যেত খুব ভালোই ভালো হতো, সেটা যখন হয়নি আজকে দেখে খুব খারাপ লাগছিল, মনে হচ্ছিল যেন হচ্ছে না। চেষ্টা করছে ঠিকই, আর সেই ফিটনেসটা নেই বা ওই আই সাইডে ধর ব্যাপারটা হচ্ছে ফিল্ডিং এর ক্ষেত্রে হচ্ছে না সেটা। যখন স্টাম্পিং করছে, আজ একটা অসাধারণ পিক করলো, রান আউট করলো, তখন ফাইন হচ্ছে, কিন্তু ব্যাটিং করার সময় মনে হচ্ছে যেন বয়সটা এবার আঁকড়ে বসেছে। তো অ্যাবসলিউটলি, এর বেশি আসলে না হয় ভালো। একদম আসলে মহেন্দ্র সিং ধোনি বা দ্য লিভিং লেজেন্ড। আমরা প্রত্যেকে ছোটবেলা থেকে ধোনির খেলা দেখে বড় হয়েছি। সেখানে দাঁড়িয়ে সব থেকে বড় কথা যে আমাদের নিজেদের খারাপ লাগছে। ধোনি যখন হ্যাঁ, স্ট্রাগল করছে, ধোনি যখন নেমে ফিনিশ করতে পারছে না, এবং ফিনিশ করা তো দূরের কথা, ফিনিশের আশেপাশেও নিয়ে যেতে পারছে না, যখন সেটাই। 26 বল খেলার পর একটা 30 রানের ইনিংস আমরা ধোনির কাছ থেকে দেখতে পাচ্ছি, তখন আমাদের খারাপ লাগছে। আজ আমাদের ভিউয়ার্সদের একজনের সঙ্গে পরিচয় করাবো। অভিষেক, আমাদের বন্ধু। আপনারা আমাদেরকে রোজ দেখেন। আমি, অমিত, সৈকত, আমরা তিনজন আসি। তো অভিষেক, ওয়েলকাম থ্যাংক আমাদের ইউ। পডকাস্টে আজকে। তো তুই কি বলবি, মানে ধোনির এবার শেষ করা উচিত? ধোনির ওপরে যদি কথা বলতে হয়, ফার্স্ট আমি বলবো যে প্রথমে এখনো পর্যন্ত 4টে ম্যাচ খেলেছে সিএসকে, যার মধ্যে ধোনির অ্যাভারেজের স্কোর আমি ধরে নেবো 30, পরেরটা 16, তারপরেরটা আবার 30। সো এরকম ভাবে, সো অ্যাভারেজে যেরকম আমরা যদি দেখি যে সেই স্ট্রাইক রেটটা আমরা দেখতে পাচ্ছি না, যেটা আমাদের ধোনির থেকে এক্সপেক্টেড। যখন মাঠে ধোনি ঢোকে, শোর মিটারটা যতটা শোর করছে ততটা কিন্তু ওর ব্যাটিং সেই কথাটা বলছে না। তো আমার সেই ক্ষেত্রে থেকে মনে হয় যে সিএসকে ফ্র্যাঞ্চাইজিকে বেসিক্যালি মানে আমার রিকোয়েস্ট থাকবে যে শুধুমাত্র টিকিট সেলিং এর জন্য একটা এরকম লিভিং লেজেন্ডকে ইউজ করে তার খেলাটা মানে এখন সেরকম হয়েছে, ইটস ফাইন, এজ তো হতেই পারে। তো সেক্ষেত্রে জিনিসটা একটা জায়গায় অবধি নিয়ে গিয়ে ইটস আ গুড ক্লোজার যদি হতো, কিন্তু এখন জিনিসটা নিয়ে একটু মানে বোধিসম্মত হচ্ছে না ব্যাপারটা, যেটা অ্যাকচুয়ালি ধোনিকে দিয়ে আমরা দেখতে চাই। একদম, আমি অভিষেকের সঙ্গে একদম একমত। আমি সৈকতের কাছে আসব আজকে আহ, প্রথম ম্যাচ নিয়ে, যেখানে আজকে চিপক চেন্নাইয়ের গড় বলা হতো, সেখানে চিপকে এখন চেন্নাইকে যে কেউ হারিয়ে দিয়ে যাচ্ছে। আগের দিন আমরা দেখলাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হারিয়ে দিল, আজকে দেখলাম দিল্লি ক্যাপিটালস হারিয়ে দিল। দিল্লি আগের থেকে অনেক গোছানো। 2008, 2009, 2010, এমনকি 2015-16 অব্দি আমরা যে দিল্লিকে দেখে অভ্যস্ত হয়েছি, সে দিল্লি আর এ দিল্লি এক নয়। তো দিল্লির খেলা কেমন লাগলো, বিশেষ করে কে এল রাহুল? আজকে দিল্লির একটা চেঞ্জ ছিল, ফোর্স চেঞ্জ। ফাফ ডু প্লেসি বসে সামির রিজভিকে খেলানো হয়েছিল। ব্যাটিং অর্ডারে একটু শিফট হয়েছে, এল রাহুল ওপেনিং করেছে অনেকদিন বাদে। কে রাহুলের আজকে ব্যাটিং নিয়ে আমি খুবই ইমপ্রেস। নকটা হয়তো বাইরে থেকে দেখে মনে হবে, জাস্ট যদি আমরা স্ট্রাইক রেট দেখি মনে হবে যে 150 স্ট্রাইক রেটই তো খেলেছে, কি এমন খেলেছে। বাট ওই শুরু থেকে ওই যে ইনিংসটাকে ধরে রাখা, এটা কিন্তু এই পিচটায় বিশাল দরকার ছিল। ও কে এল রাহুলকে ঘিরেই বাকি ব্যাটসম্যানরা এসে মানে খেলছিল আর কি। ও একটা অ্যাঙ্কার হয়ে দাঁড়িয়ে ছিল, লাস্টের দিকে অ্যাক্সিলারেট করেছে। তো এইটা কিন্তু আমরা চেন্নাইয়ের ব্যাটিং ব্যাটিং আমরা দেখতে পাইনি, যার জন্য মানে মেজর একটা ডিফারেন্স দুটো ব্যাটিং ইনিংস এর মধ্যে। আর চেন্নাইয়ের যেহেতু ওরকম একটা ফিগার ছিল না যাকে ঘিরে ব্যাটিংটা থাকবে, রোটেট করবে, তো সেই কারণে চেন্নাইও লাস্টে গিয়ে চোখ করে ফেললো। আমি তোর কাছে আসবো। অ্যাকচুয়ালি এখনো অব্দি প্রত্যেকটা টিমেরই 3-4টে করে খেলা হয়ে গেছে। তারপরে এখন একমাত্র দিল্লি যে এখনো একটাও ম্যাচ হারেনি। বাকি টিমগুলোর থেকে দিল্লি একটু অন্য পথেই চলছে। মনে হচ্ছে এবারে আর দিল্লি খুব একটা দূরে নেই। তো দিল্লির টিম
কতটা ব্যালেন্সড এবারে, এটা আমরা আগেও আলোচনা করেছি, কিন্তু আরেকবার আলোচনা করব দিল্লি কোথায় ঠিক করছে। দিল্লির যেটা আজকে একটা চেঞ্জ ছিল যেটা সৈকত বললো, সেখানেও ওরা যখন ব্যালেন্সটা ফিরে পেলো, কে এল রাহুল নিজের পুরোনো জায়গায় মানে অ্যাজ আ ওপেনার আবার খেললো, এই ওর ইনিংসটা বিল্ড করাতে জায়গাটা আজকেও ক্লিক করলো। এমন একটা জায়গায় এখন যাচ্ছে যে ওরা যে চেঞ্জেস গুলো করছে বা যে চেঞ্জেস সবকটাই ওদের আজকে খাপে খাপ পড়ছে, তাই জন্য হয়তো ওদের ব্যালেন্সটা একদম সঠিক আছে এবং সেই জন্যই ওরা জিতছে। আজকে কে এল রাহুলের ইনিংসটা যেভাবে ক্লিক হলো, সবচেয়ে ভালো দেখতে হবে যে চেন্নাইয়ের কিন্তু সবচেয়ে ভালো এবছর বোলিং পারফরমেন্স করছিল নূর আহমেদ। নূর আহমেদকে ও কিন্তু একদম প্রথম বল থেকেই অ্যাটাকিং করতে শুরু করে এবং সেটা খুব ভালো, বড় বড় দু তিনটে ছয় মারে নূর আহমেদকে। সেই কারণেই বোঝা যায় যে কতটা ও দায়িত্বটা নিয়েছে এবং পুরো ইনিংসটা বিল্ড করেছে, অলমোস্ট শেষ অব্দি ছিল। ওই জন্য ওকে ঘিরে আরো টিমটা ইজি পারফর্ম করলো। একদমই। তবে দিল্লির টিমে যে কোনো সমস্যা নেই সেটা আমার মনে হচ্ছে না, না, কারণ না, আমরা এখন অব্দি যে কটা ম্যাচ হয়েছে তাতে জ্যাক ফ্রেজার মেগার্কের কাছ থেকে সেরকম কোনো ইনিংস সেরকম দেখা যায়নি। তো সেটা একটা দিল্লির একটা উইক পয়েন্ট। আজকের ডেটে বাকিরা যেহেতু ক্লিক করে যাচ্ছে, হয়তো সেই ভুলটা চোখে পড়ছে না বা সেই খামতিটা চোখে পড়ছে না। আমি সৈকতের কাছে আসবো। চেন্নাই, চেন্নাই এক্সপ্রেস লাইনচ্যুত। চেন্নাই আর এবারে তার নিজের পুরনো ছন্দের নেই। তো সেখানে চেন্নাইয়ের টিম যেভাবে খেলছে বা চেন্নাইয়ের যে টিম নামছে, কারণ আমরা যা দেখছি যে আগের দিন রাহুল ত্রিপাঠী তার আগের ম্যাচে একদম আন্ডার পারফর্ম করেছে, পারফরমেন্স নেই। সেখানে আজকে দেখলাম ডেভন কনবে খেললো, কিন্তু তা করেও কিন্তু চেন্নাই তার জয় সরণিতে ফিরতে পারেনি। চেন্নাইয়ের টিমে আর কোথায় কোন বদল করা যেতে পারে যেটা চেন্নাইকে এই টুর্নামেন্টে আরো অনেক দূরে নিয়ে যাবে? চেন্নাইয়ের বোলিং নিয়ে আমার খুব একটা কনসার্ন নেই। চেন্নাইয়ের বোলিং যথেষ্ট ভালো। পাথি রানা খুব ভালো ডেথ বোলিং করছে, ইভেন আজকেও লাস্ট ওভারে খুবই কম রান দেয়, রানটা প্রচন্ড লেভেলে চেপে দেয় লাস্টের দিকে। নূরও ভালো বল করছে, মনে হয় পার্পেল ক্যাপ এখনো ওর মাথাতেই রয়েছে। বোলিং অ্যাটাক নিয়ে একদম কোনো আমার কনসার্ন নেই, বাট হিউজ কনসার্ন ব্যাটিং নিয়ে। ঋতুরাজ গাইকোয়াড কেন ওপেনিং করছে না এটা আমার কিছুতেই মাথায় ঢুকছে না। যেই পজিশনে ও নিজের নাম বানিয়েছে আইপিএল এ, অরেঞ্জ ক্যাপ হ্যাঁ, জিতেছে যেই পজিশনে ব্যাট করে, সেই পজিশনটা দুটো ব্যাটসম্যানকে ছেড়ে দিয়েছে যারা ফর্মেই নেই। সচিন হ্যাঁ, রবীন্দ্রা একটা ম্যাচ খেলে বাকি সবকটা ম্যাচে মানে আন্ডার পারফর্ম। তাছাড়া আজকে কনওয়েকেও আনা হয়েছে দেখলাম অনেকদিন বাদে। দুজনই নিউজিল্যান্ডের ওপেনার, ফিক্সড ওপেনার ওয়ানডেতে। বাট তাদের মধ্যে কোন রকম ছন্দ দেখতে পারলাম না, কোন রকম পার্টনারশিপ বিল্ড হতে দেখতে পারলাম না। আর চেন্নাইয়ের যে মিডল অর্ডার, সেটাও খুব বাজেভাবে ফেল করছে প্রত্যেকটা ম্যাচে। আহ দুবে একটা ম্যাচেও সেভাবে চলতে দেখা যায়নি। আর দুবেকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবেও বা কেন বা খেলানো হচ্ছে আমার এটা মাথায় দুবে ঢুকছে তো না। বল দুবে করতে পারে, এটাই তো সব দুবের থেকে বড় কথা। দুবের হ্যাঁ, হ্যাঁ, দুবের বোলিং যে এবিলিটি সেটাকে ইউটিলাইজ করা হচ্ছে না। তাছাড়া রবীন্দ্র জাদেজা এরাও ঠিকভাবে কোন রকম দায়িত্ব নিতে পারছে না। আর ধোনির থেকে আমরা এই বয়সে কি বা এক্সপেক্ট করবো? ধোনি নামবে, একটা দুটো ছয় মারবে, এটা জাস্ট ফ্যান্সদের একটা এন্টারটেইন করার একটা ব্যাপার। বাট ধোনির উপরে মানে সিরিয়াস রকম কোনো এক্সপেকটেশন রাখা যে 5 ওভার 70 রান বাকি, সেখান থেকে ধোনি 43 বছর বয়সে উইদাউট এনি তাহলে কি ক্রিকেট সারা বছর ধরে কোনো সৈকত, আমি ক্রিকেট আমি না তোর খেলে কাছে সে জেতাবে? সৈকত আমি তোর কাছে কুইক প্রশ্ন নিয়ে আসবো, তাহলে কি চেন্নাই 10 জনে খেলছে? বস্টন খেলছে ব্যাটিং এর সময় মেবি বলতে পারি। আচ্ছা, মানে চেন্নাই 10 জনে খেলছে, ব্যাটিং করছে 10 জনে। হুম, প্রায়। আচ্ছা, আমি অভিষেকের কাছে আসবো। চেন্নাইয়ের টিমে যদি কোনো বদল এই মুহূর্তে আনতে হয়, চেন্নাইয়ের কাছে যা অ্যাভেলেবেল অপশন আছে তার মধ্যে তোর ওপিনিয়ন কি? আমি যতদূর চেন্নাইয়ের স্কোয়াডকে রিড করেছি সেখান থেকে আমি দেখতে পেয়েছি যে আমরা আমরা একটা সময় দেখেছি যে ঋতুরাজ গাইকোয়াড়কে ক্যাপ্টেন্সির জন্য ধোনি এগিয়ে দিয়েছিল, কারণ ধোনি এখনো পর্যন্ত স্কোয়াডে আছে তো ক্যাপ্টেন হিসাবেও দেখাতে পারতো ওকে, কিন্তু দেখাচ্ছে না। ঋতুরাজ গাইকোয়াড়ের হাতে সেই ইয়েটা আছে, ব্যাটনটা আছে টিমটাকে নিয়ে যাওয়ার জন্য। তো সেক্ষেত্রে আমার কাছে একটা নাম আছে বংশ বেদি বলে, যারা ওকে নিয়ে মানে যারা সিএসকে টিম ওদেরকে কিনেছিল। তো হি ইজ আ মানে ইন্ডিয়ান অরিজিনারি উইকেট কিপার। তো তাকে দিয়েও কিন্তু আমার মনে হয় যে ধোনির এবার ওকে মানে উইকেট কিপিং এর গ্লাভসটাও তুলে দেওয়া উচিত। তো সেখান থেকে আমি মনে করব যে এই বংশ বেদি উইকেট কিপার ব্যাটারটাকে একবার চান্স দিয়ে অ্যাটলিস্ট একটা কি দুটো ম্যাচে, আর এখন ইনিশিয়াল ফেজ
টুর্নামেন্টের একটা ইনিশিয়াল ফেজ, তো একটা চেঞ্জ করে দেখা যেতেই পারে যদি কোনো ইম্প্যাক্ট আসে কি না আসে। আমি একটা কথাই বলবো, মহেন্দ্র সিং ধোনির মতো পার্সোনালিটিকে, ক্রীড়াবিদকে এটা শেখাতে যাওয়াটা খুব অপমানজনক, যে কখন খেলা একদম। ছাড়তে হবে সেটা উনি আমাদের থেকে বেটার জানে। আমরা অ্যাজ আ ফ্যান, আমরা আজকে ধোনিকে যখন স্ট্রাগল করতে দেখি, যখন আমরা দেখি যে ধোনি শেষ অবধি থেকেও ম্যাচটা জেতাতে পারলো না, জেতানোর মতো জায়গা থাকা সত্ত্বেও, তখন আমাদের খারাপ লাগে। সেই জায়গা থেকে আজকে এই কথা। আমি পয়েন্টস টেবিলে আসবো। আপাতত চেন্নাই 4টে ম্যাচ খেলেছে, যার মধ্যে 3টে ম্যাচে হেরেছে। চেন্নাই আপাতত 9 নম্বরে আছে, 2 পয়েন্ট পেয়েছে। এই আপাতত পয়েন্টস টেবিলের স্থিতি। আর সেখানে দিল্লি টপ অফ দ্য ল্যাডার, যেখানে 3টে ম্যাচ খেলেছে এবং 3টে ম্যাচ জিতেছে, তাদের কাছে 9 পয়েন্ট আছে। আজকে দ্বিতীয় ম্যাচে আসবো, যেখানে চণ্ডীগড়ের মুখোমুখি হয়েছিল পাঞ্জাব এবং রাজস্থান, যেখানে পাঞ্জাব এবারে টুর্নামেন্টের প্রথম পরাজয় পেয়েছে। তো সেখানে আজকে রাজস্থান রয়্যালস জিতে গেছে। রাজস্থান রয়্যালস এর পরপর ব্যাক টু ব্যাক উইন। এর আগে ওরা চেন্নাইকে হারিয়েছিল, যেটা গুয়াহাটিতে খেলা ছিল। আজকেও রাজস্থান রয়্যালস জিতেছে। আমি কালকেই বলেছিলাম যে রাজস্থান রয়্যালস চেন্নাইকে হারানোর পর অনেক বেশি কনফিডেন্ট লাগছে রাজস্থান রয়্যালসকে। সেটাই আজকে হয়েছে। তার উপর আজকে রাজস্থান রয়্যালস এর জন্য সুখবর, জয়সওয়াল রান পেয়েছে। জয়সওয়াল রাজস্থান রয়্যালস এর একটা প্রধান প্লেয়ার বলা যায়, যে টপ অর্ডারে রান করলে রাজস্থান রয়্যালস পুরো টুর্নামেন্টেই ভালো ফলাফল করবে বলে আশা করা যায়। আমি অভিষেকের কাছে আসবো। আজকে জয়সওয়াল রান পেল এই টুর্নামেন্টে, এবারের সিজনে প্রথমবার জয়সওয়ালের ব্যাট থেকে বড় রান। এবার কি রাজস্থান রয়্যালস কিছুটা স্বস্তি পাবে? রাজস্থানের ব্যাটিং লাইন আপের যদি প্রথম দিকে আমরা যেটা দেখি, যশস্বী জয়সওয়াল আর সঞ্জু স্যামসন আজকে ওপেনিং করেছে। আমরা সঞ্জু স্যামসনকে আজকে প্রথমবার ক্যাপ্টেন হিসাবে দেখতে পেয়েছি ফর রাজস্থান রয়্যালস, লিডিং রাজস্থান রয়্যালস। তো সেক্ষেত্রে যশস্বী জয়সওয়াল একজন খুবই ট্যালেন্টেড ব্যাটসম্যান। আই উড সে 45 বলসে 67 রানস, খুবই সুন্দর একটা ইনিংস। 148 এর স্ট্রাইক রেট দিয়ে 5খানা 6 আছে, যার মধ্যে একটা খুবই লম্বা। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে যশস্বী জয়সওয়াল যদি ঠিক করে নেক্সট ম্যাচেস গুলো এরকম ভাবেই নিজের টিমকে সাপোর্ট করতে পারে, তাহলে হয়তো ওদের স্টার্টিং থেকেই একটা সুন্দর, যদি ফার্স্ট ব্যাটিং করে তখন একটা সুন্দর একটা রান তৈরি হতে পারে। কারণ আমাদের পরবর্তীকালের যদি ব্যাটসম্যানদের আমি দেখি রাজস্থানের, যশস্বী সঞ্জুর পরে কিন্তু রিয়ান পরাগ, নীতিশ রানা, সিমরন হেটমায়ার, আমরা যাদেরকে চিনি, ওয়ানিন্দু হাসারাঙ্গা, অনেকে আছে যারা কিন্তু খুবই ভালো ব্যাটিং করতে পারে। তো একটা যশস্বী জয়সওয়াল সঞ্জু মানে 1 উইকেট বা 2 উইকেটের স্কোরে যদি ওরা মোটামুটি একটা 120-130 অব্দি পৌঁছতে পারে উইথ আ স্প্যান অফ 12 to 14 ওভার্স, তাহলে একটা খুব ভালো স্কোর দেখা যাবে। আর আমার মনে হয় যশস্বী জয়সওয়াল সেটাও স্কোর খুব ভালো করবে ফ্রম দ্য নেক্সট ম্যাচেস। আমি সৈকতের কাছে আসবো। আরেকজনের ফর্ম কিন্তু রাজস্থানকে স্বস্তি দিতে পারে, জোফরা আর্চার। জোফরা আর্চার আজকে অনেক দিন পর ভালো বল করেছে, 3 উইকেট পেয়েছে। তো জোফরার ফর্মে ফেরা, এটা রাজস্থান রয়্যালস এর জন্য কতটা জরুরি ফর দ্য রেস্ট অফ দ্য টুর্নামেন্ট? জফরা আর্চার আগের ম্যাচটাতেও ভালো খেলেছিল। ফর্মে যে ফেরার পথটা হয়তো চেন্নাইয়ের ম্যাচটা দিয়ে শুরু হয়েছিল, আজকে সেটার একটা মানে ফুল একটা ব্লাস্টে আজকে দেখতে পারলাম জফরা আর্চারকে। কিয়ান শাহরিয়ারকে একটা মারাত্মক বল করে বোল্ড করলো। তারপর শ্রেয়াস আইয়ারের থেকে দুটো পরপর চার খাওয়ার পরেও একটা বাউন্সার দিয়ে ওকে মানে কাইন্ড অফ একটু ডাউটে ফেলে দিয়ে ঠিক তারপর ফুল লেন্থে একটা বল করে তাকে বোল্ড করে দেয়। তো এই ব্যাপারগুলো মানে জফরা আর্চারকে আমরা যদি দেখি তাহলে বলের যে স্পিড গুলো কিন্তু বিশাল, মানে 145 এর নিচে খুব একটা বল করেনি, একদম 145 একদম 146 একদম এরকমই লেগেছিল। তো একদম। আমার যতদূর মনে হয় জফরা আর্চার হয়তো ওর যে স্ট্রেংথ, যে আপফ্রন্ট মানে একদম ফুল পেসে বল করা, ওইটাই হয়তো ব্যাক করছে আর সেটার রেজাল্ট ফাইনালি পাচ্ছে। কেকেআর এর ম্যাচটা একটু আনলাকি ছিল, কেকেআর এর ম্যাচে কিন্তু ফার্স্ট স্পেলটা খুব ভালো ছিল। কুইন্টন ডি কককে যে ওভারটা করেছিল, বাট পরে গিয়ে মার খেয়ে যায়। তো আর্চারের ওপরে এই বোলিং লাইন আপটা বিশাল ডিপেন্ড করে রয়েছে, কারণ ও হচ্ছে স্পিয়ার হেড এই বোলিং অ্যাটাকে। ওকে ওকে। তো রাজস্থানের জন্য অনেকগুলো সুখবর। সেখানে জোফরা ফর্মে ফিরেছে, জয়সওয়াল ফর্মে ফিরেছে। তারা আপাতত তাদের সঠিক ব্যাটিং অর্ডার সিলেক্ট করতে পেরেছে। ওটাই ভিন্ন চিত্র দেখা যাচ্ছে পাঞ্জাবের জন্য, যে পাঞ্জাব গত ম্যাচগুলোতে জিতে একটা স্ট্রং পজিশনে ছিল, সেই পাঞ্জাব আজকে হেরে যাবে এটা হয়তো অনেকেই এক্সপেক্ট করেনি। কি হলো অমিত, পাঞ্জাবের কি হলো হঠাৎ
ব্যাটিংটা এরকম কোলাপস হয়ে গেল। আমরা এই পয়েন্টটা নিয়ে দুদিন আগে ডিসকাস করেছিলাম যে হুম, পাঞ্জাবের আপার অর্ডার এবং মিডল অর্ডারটা খেলে দিচ্ছিল। লোয়ার হুম, মিডল অর্ডারের যে স্ট্রাগলটা আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি পাঞ্জাবে। যেদিন টেস্টেড আপার হয়নি। অর্ডার একদম টেস্টেড হয়নি, যেদিন টপ অর্ডার ফেল করলো, সেদিনকেই আজকে দেখা গেল যে কি হলো। তো পাঞ্জাবের যেটা আমরা ছিল, যেটা যে শশাঙ্ক সিং এদের যে এক্সপেকটেশনটা ছিল, আজকে হয়তো খেলতে পারেনি। আজকে নেহাল হুম, ওদেরা ভালো খেললো, কিন্তু ওর হুম, প্রচুর ক্যাচ ফেলেছে। মানে ওর যে মানে ওকে এতগুলো চান্সেস দিয়েছে, সেসব চান্স না দিলে ও মোটামুটি 10-15 রানেই শেষ হয়ে যাচ্ছিল। তো সেই চান্সেস গুলো কিছুটা ব্যাট ফিল্ডিং এর জন্য চান্সেসটা পেল এবং পরে এ করেছে। ম্যাক্সওয়েলকে আজকে কিছু রান করতে দেখা গেছে, কিন্তু ওই ওদের যে টপ অর্ডার প্রিয়ান সারিয়া, প্রভ সিমরন এবং শ্রেয়াস আইয়ার যে ভালো খেলছিল কন্টিনিউয়াসলি, আজকে প্রথম তিনজনই ফ্লপ। এবং স্টয়নিসও এসে কিছুই করতে পারেনি। স্টয়নিসের টিমে থাকাটা অ্যাজ আ বলার কোনো ইম্প্যাক্ট নেই, বোলিং করে না। টপ অর্ডার বা মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে ওর যতটুকু রোল, সেটাও এখনো পর্যন্ত কিছু করতে দেখতে পাইনি। ফর্মে খুব একটা আছে বলে মনে হচ্ছে না। তো স্টয়নিস টেস্টেডই হয়নি এর আগে, ওই জন্য আমাদের হয়তো সেরকম প্রশ্ন ওঠেনি। প্রশ্নগুলো এবার উঠতে শুরু করবে। এইবার তাহলে বোঝা যাবে যে এই টিমটা ব্যাপারটা কি হয়। অনেকে স্টার্টিং পায়, অনেকে স্টার্টিং পায় না। কয়েকটা টিম একটু লেট রাইজ করে, কয়েকটা টিম প্রথমেই রাইজ করে। পাঞ্জাব এবার দেখে খেলাটা মনে হচ্ছে যেন পাঞ্জাব প্রথম দিকে উঠেছে, আস্তে আস্তে একটা ডাউনফল হতে পারে পাঞ্জাব, যদি না তারা নিজের কারেকশনস গুলো ঠিক করে। একটা টিম প্ল্যান নিয়ে নামলে আমার মনে হয় যেহেতু একটা ভালো পজিশনে আছে, নিশ্চয়ই কামব্যাক করতে পারবে পাঞ্জাব। আমরা এর আগেও পাঞ্জাব, ব্যাঙ্গালোর, দিল্লি এই টিমগুলোকে টুর্নামেন্টে ভালো শুরু পেতে দেখেছি, কিন্তু হ্যাঁ, শেষে গিয়ে নয় মুম্বাই কাপ তুলেছে, নয় চেন্নাই কাপ তুলেছে, নয় কলকাতা কাপ তুলেছে। তো ব্যাপারটা হচ্ছে যে হিস্ট্রি বারবার পাঞ্জাব রিপিট এরম হয়। দুটো সিজন তো হ্যাঁ, পাঞ্জাব এরম তো অনেক সিজনই হয়েছে। একটা সিজনে দিল্লিও ফাইনাল গেছিল, একটা সিজনে কেকেআর এর এগেন্স্টে পাঞ্জাব ফাইনাল খেললো। পাঞ্জাব মারাত্মক একটা খেলেছিল সে বছর আইপিএল। কি টিম ছিল ওদের! সেহবাগ ছিল, মারাত্মক একটা টিম ছিল, কিন্তু তাও ফাইনালে হেরে যায়। পয়েন্টস টেবিলে আসবো, যেখানে পাঞ্জাব তাদের প্রথম লসের পরে আপাতত 4 নম্বরে আছে, যেখানে তারা 3টে ম্যাচের মধ্যে 2টো জিতেছে এবং একটা হেরেছে। আর রাজস্থান রয়্যালস পরপর 2টো ম্যাচ জিতে তারা 7 নম্বরে উঠে এসছে, যেখানে 4টে ম্যাচের মধ্যে তারা 2টো জিতেছে এবং 2টো হেরেছে। তো আজকের ম্যাচের পোস্ট ম্যাচ রিভিউ এখানেই শেষ। ম্যাচ যেখানে 10 নম্বরে থাকা হায়দ্রাবাদ মুখোমুখি হচ্ছে 3 নম্বরে থাকা জিটির এগেনস্টে। আমরা জানি না কালকে দুটো সম্ভাবনাই আছে, কাল আমরা 300 দেখতে পারি, আবার 48ও দেখতে পারি, যে কোনো একটা রেকর্ড হয়তো কাল ভেঙে যাবে। তো জানি না, হায়দ্রাবাদ সবই পারে। ঠিক আছে, মোটামুটি হায়দ্রাবাদ ট্রফি জিতুক বা না জিতুক, গিনিস বুক ওয়ার্ল্ড রেকর্ডে একটা নামটাম তুলে দিয়ে যাবে যা মনে হচ্ছে। যাই হোক, তোলার চেষ্টা সৈকত আমি আছে। তোর কাছে আসবো। হায়দ্রাবাদ জিটি, একজন 3 নম্বরে, একজন 10 নম্বরে, কি মনে হচ্ছে কালকের ম্যাচের প্রেডিকশন কি? হায়দ্রাবাদের টপ অর্ডার, মানে ওদের যে এত বিখ্যাত স্বনামধন্য যে ব্যাটিং লাইন আপ, তিনটে হুম, পরপর ম্যাচে ফেল করেছে, বিখ্যাতই বটে। নিজেদের হোম গ্রাউন্ডে আবার ফিরছে। বাট গুজরাটের যে বোলিং লাইন আপ, আমার মনে হয় গুজরাটই হয়তো এই ম্যাচটা জিততে চলেছে। হুম। তো আমি গুজরাটকেই প্রেডিক্ট করছি জিতবে। সৈকত বলছে গুজরাট। অভিষেক, তোর কি মনে হচ্ছে হায়দ্রাবাদ নাকি গুজরাট? তোর বাড়ি আমিও থেকে গুজরাট হায়দ্রাবাদ কাছে, গুজরাট দূরে, যাই হোক। তো তোর কি মনে হচ্ছে? আমিও গুজরাটের সাথেই যাব, কারণ হুম, এসআরএইচ এর একটা কনস্ট্যান্ট ফেইলিয়ার ফর লুকিং 300, এই যে ব্যাপারটাই হুম, 300-র মুখোমুখি হয়ে দাঁড়িয়ে থাকা একটা টিম যে অপোনেন্টে কে আছে সেটা দেখছে না, সেই জায়গা থেকে আমার মনে করব আমি জিটি কে টপে রাখবো এসআরএইচ এর থেকে। হুম, কারণ ব্যাটিং তাড়াতাড়ি পুশ করাটা ইজ আ নেসেসিটি, বাট তাড়াতাড়ি পুশ করার সাথে উইকেট রেখে দেওয়া, জি এসআরএইচ এইটা ভুলে যাচ্ছে আমার মনে হয়। বিগত দুটো গেমে তো আমি তাই দেখলাম। তো মানে জেতার কোনো কন্ডিশন নয়, কত স্কোর বোর্ডে কত যাচ্ছে সেটার কোনো কন্ডিশন নয়, বলার কত ইকোনমিতে বল করছে সেটা নয়, ব্যাটসম্যান কেন 300 করছে না সেটা নিয়ে হচ্ছে হলো গিয়ে প্রশ্ন। তো সেক্ষেত্রে আমি বলবো জিটির বলাররাও সেটা নিয়েই নামবে, যাতে 300-র জায়গায় তাদেরকে যেটা তুমি বললে 48-এ যাতে কিছু করা যেতে পারে। 48 বা 49 অনেক কিছু মনে করায় আমাদেরকে। বাট যাই যাই হোক, হোক, বা তাতে জানি না তাতে জিটি কতটা খুশি হবে বা অন্য কে কতটা, ব্যাঙ্গালোর খুব খুশি হবে। ব্যাঙ্গালোর তো খুব খুশি। ব্যাঙ্গালোর রেকর্ড তাদের ওদের হাত থেকে ওদের হাতছাড়া ভাগ হয়ে থেকে গিয়ে একটা তারা ভূত খুশি হবে। নামবে। হ্যাঁ, হ্যাঁ, এটা হতে পারে। তো অমিতের কাছে আসবো, কালকে ধোকলা না বিরিয়ানি,
কি মনে হচ্ছে? দেখ, ধোকলা আর বিরিয়ানির চয়েসটা যদি দিস তাহলে তো সবসময় বলবো বিরিয়ানি। ধোকলা তো খুব একটা আমার কেন অনেকেরই হয়তো পছন্দ নাও হতে পারে, বাট যদি টিম কম্বিনেশন এবং খেলায় বলিস তাহলেও আমার কাল মনে হচ্ছে কালকে একটা ঝড় আবার রাজীব গান্ধী স্টেডিয়ামে উঠবে। কাল আবার একটা 250+ স্কোর দেখবো আমরা। রোজ রোজ ফেল হবে না, 2 দিন হতে পারে, 3 দিন হতে পারে, একটা হুম দিন তো ক্লিক করবে। যদিও ভালো বোলিং এন এগেনস্ট এ ম্যাচ, বাট আমার এক্সপেকটেশন কালকে 200+ রান হবে। এবং আমার মনে হচ্ছে ওরা আবার ওই পুরনো ট্র্যাকটায় যাবে যেখানে 250-র উপর রান হয়। হুম ওদের কাছে ওটাই বেটার হচ্ছে আমার মনে হয়। ওরা যদি 250 রানের উপর করে দিতে পারে তাহলে ওদের প্রেশারটা অনেক লো কমে যাবে। আশা করছি কালকে আবার একটা বড় হাই স্কোরিং ম্যাচ হবে। তাহলে তুই বলছিস কালকে হায়দ্রাবাদ? একদম। সৈকত বললো গুজরাট, অভিষেক বললো গুজরাট, অমিত বলছে হায়দ্রাবাদ। আমিও হায়দ্রাবাদ এর সাথেই যাব, কারণ এটা ঠিক যে প্রত্যেক দিন ফেল হবে এটা কি আশা করা যায়? আশা করা যায় না। তো সেদিক থেকে দেখতে গেলে আমিও কালকে হায়দ্রাবাদ, কারণ আমার মনে হচ্ছে ট্রাভিস হেড, ঈশান কিষান, অভিষেক শর্মা, হেনরিক ক্লাসেনের মতো যারা ব্যাটসম্যান আছে, ম্যাচের পর ম্যাচ ফেল হয়ে কোথাও না কোথাও তারাও তো মনে করছে মানে তারা তাদের পটেনশিয়াল অনুযায়ী খেলতে পারছে না। সেখানে দাঁড়িয়ে কালকে হায়দ্রাবাদ একটা ভালো স্কোর করবে, যেখানে আমরা কালকে সেরকম একটা বিধ্বংসী ব্যাটিং দেখতে পাবো, এটাই এক্সপেকটেশন রাখছি। তবে হ্যাঁ, এর কন্ট্রাডিক্টরি একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে যদি এটা না হয় সেক্ষেত্রে হয়তো কাল 49-এর রেকর্ড ভেঙে যেতে পারে, এটাও আমার মনে হয়। তো দুদিক থেকেই দিস অর আমি দ্যাট। এই বিষয়ে খুব না আরিয়া পার। এক্সট্রিমিস্ট কল নিলাম অ্যাকচুয়ালি, যে দেখা যাক কি হয়। তো আমাদের পোস্ট ম্যাচ রিভিউ এবং কালকের যে ম্যাচ গুজরাট ভার্সেস হায়দ্রাবাদ তার প্রি ম্যাচ আমরা এখানেই শেষ করলাম। আপনাদের কেমন লাগলো আপনারা আমাদের কমেন্টে জানাবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে জানাবেন। আর আমাদের ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলকে আমাদের সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। That's a good shot. Beautifully played down the ground. That's a lovely cover to straight drive.